এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। যারা যারা এই সেশনে আছো অবশ্যই কনফার্ম করবে যে তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও, তার কারণ আজকে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা ডিসকাস করব, যেটা সম্বন্ধে প্রত্যেকের জানা দরকার। তোমরা যারা পরীক্ষায় বসছো, চাকরির পরীক্ষায় বসছো, তোমাদের কাছেও ইন্টারভিউ সেশনে এখান থেকে প্রশ্ন আসতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এই টপিকটা তো ডেফিনেটলি আসবে। আর যারা জাস্ট জানার জন্য শুনছেন তাদের জন্য বলছি আজকের এই টপিকটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা ভারতীয়র এটা জানা দরকার। না হলে একটা সামনের দিকে যত এগোচ্ছি না আমরা, ইকোলজিক্যাল ডিজাস্টারের দিকে এগোচ্ছি। কি নিয়ে কথা বলছি? আরাবল্লী নিয়ে কথা বলছি। আরাবল্লী ভারতের ওল্ডেস্ট ফোল্ডেড মাউন্টেন, যেটা বর্তমানে একটা ক্ষয়জাত পর্বত, সেটাকে নিয়ে কথা বলছি। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আজকে ধ্বংসের মুখে। কেন? কারণ একটা রায়, কারণ কিছু কথার প্যাঁচ। একদম সিম্পল ভাবে বললে কিছু কথার প্যাঁচ। কিরকম হচ্ছে, কি হচ্ছে, সমস্তটা ডিসকাস করব আজকের এই সেশনে। আচ্ছা চলো, যদি আমি তোমাদেরকে বলি একটা রুল করা যাক, আমরা কাদেরকে মানুষ হিসেবে কনসিডার করব। যাদের হাইট 6 ফুট তাদেরকে আমরা মানুষ বলবো, বাকিদেরকে আমরা মানুষ বলবো না। চলবে? কেউ শুনবে এই কথাটা? তাহলে আমি তো নিজেই মানুষের মধ্যে পড়বো না, আমার হাইট তো ভাই 6 ফুট নয়। এরকম যদি আমি অল অফ এ সাডেন বলি, এরকম যদি কোনো রায় হঠাৎ করে চলে আসে যে যাদের হাইট 6 ফুট তারাই শুধু কনসিডার হবে অ্যাজ হিউম্যান বিংস, বাকিরা নয়, তাহলে কি হবে? কতগুলো হাতে গোনা লোক থাকবে, বাকি ম্যাক্সিমাম লোকজনই তো মানুষ হিসেবে মধ্যে পড়ছে না। এরকম অদ্ভুত কথা কেন বললাম, এরকম অদ্ভুত ভাবনা কেন এলো? তার কারণ এরকমই অদ্ভুত জিনিস আরাবল্লীর সাথে হয়েছে। আরাবল্লী মাউন্টেন রেঞ্জ, আরাবল্লী মাউন্টেন রেঞ্জটাকে আমরা কোনটাকে আরাবল্লী মাউন্টেন রেঞ্জ বলবো? যার একটা সার্টেন হাইট রয়েছে। এইরকমই রুল পাস হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, এইরকমই রুল পাস হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে কিছু রুল এসছে আরাবল্লীর ডেফিনেশন হিসাবে কিছু রুল এসছে। কিরকম রুল এসছে? বলা হয়েছে যে যদি কোনো একটা মাউন্টেন রেঞ্জ তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে 100 মিটারের উচ্চতে বা তার বেশি হয় তাহলে সেটাকে কনসিডার করা হবে অ্যাজ আরাবল্লী রেঞ্জ। বাকি যদি কোনো কিছুর হাইট 100 না হয়ে 99 হয়, 98 হয়, তাহলে সেটাকে মাউন্টেন রেঞ্জ হিসেবে কনসিডার করা হবে না। আর একটু ক্লিয়ার করে বলি, দেখো এই রুলগুলো কেন এলো, কবে এলো, কিসের জন্য এলো, সমস্তটা বলবো। তার আগে বেসিক জিনিসটাকে বলে রাখি। সুপ্রিম কোর্টে আরাবল্লী ডেফিনেশনের জন্য দুটো রুল এসছে, একটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল। ভার্টিক্যাল রুলটা কি? ভার্টিক্যাল রুলে বলা হয়েছে যদি কোনো একটা জায়গার হাইট, কোনো একটা মাউন্টেন রেঞ্জের হাইট যদি 100 মিটার তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে, কোট আনকোট বলছি, কথাটাকে খেয়াল করো, তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে 100 মিটারের বেশি উচ্চতাতে হয় তাহলে সেটা কনসিডার করা হবে অ্যাজ আরাবল্লী রেঞ্জ। যদি কারোর হাইট 99 হয়, 98 হয়, 50 হয়, সেটাকে আরাবল্লী রেঞ্জ হিসেবে কনসিডার করা হবে না। এটা গেল ভার্টিক্যাল, ভার্টিক্যালি 100 মিটারে উঁচু থাকতে হবে। আর হরাইজন্টাল কি? দুটো যে মাউন্টেন রেঞ্জ দেখছো, ধরো এইটা এবং এইটা, এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা 500 মিটারের কম থাকতে হবে। 500 মিটারের বেশি হয়ে গেলেই তাহলে সেটা মাউন্টেন রেঞ্জ বা আরাবল্লী রেঞ্জের মধ্যে কনসিডার করা হবে না। এই দুটো রুল এসছে রিসেন্ট, এবং এই রুলটা আসার জন্যই যারা মাইনিং মাফিয়া রয়েছে তাদের কাছে একটা সোনায় সোহাগা হয়ে গেছে, এবং এটার জন্যই দেশ জুড়ে প্রতিবাদ চলছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ভারতের ওল্ডেস্ট মাউন্টেন চেইন বিপদের মুখে। পুরো জিনিসটা ডিটেলসে বলবো, তার আগে বলছি এই যে রুলটা এসছে না, যে 100 মিটার উচ্চতার থেকে বেশি হলে তাহলেই আমরা আরাবল্লী হিসেবে কনসিডার করতে পারবো। এই রুল ওয়াইজ আরাবল্লীতে যে বর্তমানে 12,081টা টোটাল মাউন্টেন রেঞ্জ রয়েছে, তার মধ্যে 11033 মানে 11,033টা 100 এর কমে রয়েছে। তাহলে ইমাজিন করো যে 12,000
81 মধ্যে 11,033 থাকবে না। 11,033 কোনো মাউন্টেন রেঞ্জ, তাদেরকে আরাবল্লী বলা যাবে না। সেগুলো উঁচু ঢিবি, সেগুলোকে আরাবল্লী বলা যাবে না। সেগুলোতে মাইনিং করা যেতে পারে, সেগুলোতে সমস্ত কিছু ফরেস্টের থেকে কোনো সমস্ত কিছু করা যেতে পারে, সেগুলোকে ধ্বংস করা যেতে পারে। তাহলে আরাবল্লী বেঁচে থাকবে কোনটা, কতটুকু বেঁচে থাকবে, এই রুলটা এসছে। আরাবল্লী ভারতবর্ষের, পুরো ভারতবর্ষের যা শেপ এখন রয়েছে সেই সমস্তটার উপরে আরাবল্লীটা আলাদা লেভেলের গুরুত্ব রয়েছে। ওল্ডেস্ট জিওলজিক্যাল ফিচার অন দ্য ওয়ার্ল্ড এর মধ্যে তুমি বলতে পারো, শুধুমাত্র এটুকুতে নয়। আরাবল্লী ভারতবর্ষের গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, এই 3টে স্টেট এবং দিল্লির মধ্যে বিস্তৃত। যদি মানে মাউন্টেনের স্টাডি হিসাবে যদি বলা হয় তাহলে আরাবল্লী রেঞ্জকে বলা হচ্ছে, সেটা একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে শেপ সেটাকে তৈরি করার ক্ষেত্রে আরাবল্লীর একটা আলাদা লেভেলেরই রোল রয়েছে। কিন্তু যেটা রিপোর্ট একটা এসেছিল 2018 সালে, প্রথম রিপোর্টের কথা বলছি, তার আগে থেকে অনেক কেস টেস্ট চলেছে। বেসিক্যালি এটা আজকের ঘটনা নয়, 1980s 1990s সমস্ত সময় কেস চলেছে, 2000-এর সময়। বাট লাস্ট রিপোর্ট 2018-তে বলা হয়েছে লাস্ট 50 ইয়ার্সে আরাবল্লী, রাজস্থান, শুধুমাত্র রাজস্থানের কথা বলছি, রাজস্থানের মধ্যে যেখানে 128টা আরাবল্লী হিল ছিল তার মধ্যে শুধুমাত্র 31টা নেই, 31টা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। জাস্ট ভাবো, মাইনিং করে পাহাড় গায়েব করে দেওয়া হয়েছে, পাহাড় গায়েব করে দেওয়া হয়েছে শুধু রাজস্থান থেকে। হরিয়ানাও কম যায় না, হরিয়ানা এখান থেকে ডেফিনেটলি কম যাবে না। হরিয়ানার কথা যদি বলা হয় তাহলে হরিয়ানাতেও রিপোর্ট এসছে যে হরিয়ানাতে ম্যাক্সিমাম যে মাইনিং হচ্ছে, যে গাছ কাটা হচ্ছে, সমস্ত কিছু আরাবল্লী রেঞ্জ থেকে হচ্ছে এবং এটার একটা খুব সিগনিফিকেন্ট এফেক্ট পড়ছে। পুরোটাতে আসছে যে আরাবল্লী আমাদের কি কি ভাবে হেল্প করে থাকে, আরাবল্লী না থাকলে আমরা কোথায় যেতাম, আরাবল্লী না থাকলে আমরা কোথায় যাব এবং কেন এটা হচ্ছে, কি এটা হচ্ছে, সমস্তটা আজকের এই সেশনে থাকবে। আরাবল্লী হচ্ছে একটা সংস্কৃত শব্দ, আরা অ্যান্ড ভাল্লি, যেটা মানে হচ্ছে লাইন অফ পিকস, মানে অনেকগুলো শৃঙ্গ দিয়ে আরাবল্লী তৈরি হচ্ছে। আরাবল্লী ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ, 1.9 বিলিয়ন ইয়ার্স পুরনো হচ্ছে আরাবল্লী। আরাবল্লী টোটাল যদি আমি অ্যাভারেজ হাইট যদি এখান থেকে বলি, সমস্ত কিছু অ্যাভারেজ হাইট, আমি কিন্তু পিকের কথা বলছি না। পিক বললে আউট অফ 12,081, তার মধ্যে 11,033টা 100-এর নিচে রয়েছে। বাট অ্যাভারেজ পিক যদি করা হয় তাহলে সেটা 100 থেকে 900 মিটারের মধ্যে পড়ছে এবং এটার যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হয়ে যাচ্ছে মাউন্ট আবু, বুরু শিখর। ঠিক আছে, আরাবল্লী টোটাল গুজরাট থেকে শুরু করে দিল্লি রিচ পর্যন্ত বিস্তৃত এবং আরো যদি খুব প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় তাহলে এর যদি জিওলজিক্যাল সোর্সটাকে আমরা দেখি তাহলে এটা হরিদ্বার এবং সাহারানপুর পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। নর্মালি এখন আমরা বলি যে 4টে ইউটি এবং স্টেট মিলিয়ে 4টে, বাট এটাকে যদি আমি আরো বিস্তৃত করি তাহলে সেটা সাহারানপুর এবং হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। কি কি ভাবে আরাবল্লী আমাদের হেল্প করে থাকে? প্রথমত, এই যে আরাবল্লী রেঞ্জটা রয়েছে, যেটা বেসিক্যালি জিওলজিক্যালি এত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, এই রেঞ্জটার জন্য সেখানে প্রথমত এটা আমাদের থর ডেজার্টকে আটকাচ্ছে। আমি এই পয়েন্টটা একটুখানি পরে বলবো তোমাদের। প্রথমে যেটা করছে সেটা হচ্ছে থর ডেজার্টের ডেজার্টিফিকেশনটাকে আটকাচ্ছে। একদম সিম্পল ওয়েতে দেখো, এইটা হচ্ছে আমাদের লোকেশনে যদি বলি, এইটা হয়ে যাচ্ছে থর ডেজার্ট, এইটা হচ্ছে পাকিস্তান, এখানে আমাদের আরাবল্লী রয়েছে যেটা পুরো জায়গাটাকে আটকাচ্ছে, থর ডেজার্টের ডেজার্টিফিকেশনটাকে আটকে দিচ্ছে। যদি এখানে আরাবল্লী না থাকতো তাহলে ডেজার্টিফিকেশন আরো এদিকে বেড়ে আসতো। ডেজার্টিফিকেশনটা কি হচ্ছে, ডেজার্টিফিকেশন তো এরকম নয় জাস্ট জিনিসটা মানে এগিয়ে যাচ্ছে, এটা কি করে হয়, বাতাসের জন্য হয়। যদি এরকম বালিগুলো উড়ে উড়ে আসে, যদি আরাবল্লী না থাকতো, আরাবল্লীতে ধাক্কা না খেত, তাহলে বালি আরো এগিয়ে আসতে পারতো, আরো জিনিসটা এখান থেকে এগিয়ে আসতে পারতো, ডেজার্টিফিকেশন আরো চলে আসতো। ডেজার্ট হচ্ছে একটা কন্ডিশন, ডেজার্ট কিন্তু কোনো জায়গা সাজ নয়, ডেজার্ট হচ্ছে একটা কন্ডিশন। সেই ডেজার্টের যে কন্ডিশন, যে ওয়েদার কন্ডিশন, সেই সমস্ত কিছু উত্তর ভারতের সমস্ত জায়গাতে এফেক্ট করতো। শুধু এইটুকুনি নয়, দিল্লিতে যে চরম পলিউশন এই মুহূর্তে, সেই পলিউশন আরো বেড়ে যেত, তার টেম্পারেচার আরো বেড়ে যেত। লাস্ট ইয়ার পর্যন্ত সব থেকে বেশি টেম্পারেচার ছিল পালৌডিতে, সব থেকে উষ্ণতম অঞ্চল ভারতের ছিল পালৌডি, এখন সেটা চেঞ্জ হয়ে দিল্লি হয়ে গেছে। এখন বর্তমানেই তার টেম্পারেচার 52, সব থেকে হাইয়েস্ট এটা রেকর্ড হয়েছে লাস্ট ইয়ার।
এরপর যদি ডেজার্টিফিকেশন আরো বেড়ে যায়, যদি এখান থেকে আরো ডেজার্টিফিকেশনটা বাড়তে থাকে, এখানকার ধুলো ডাস্ট সমস্ত কিছু আরো এগিয়ে আসতে থাকে, তাহলে জিনিসটাতে দিল্লির অবস্থাটা আরো কাহিল হয়ে যাবে। আরাভাল্লি রেঞ্জ যেটা দিল্লি রিচ পর্যন্ত বিস্তৃত, যেটাকে বেসিক্যালি এনসিআর এর হার্ট বলা হয়। এনসিআর এর হার্ট মানে যেখান থেকে সে শ্বাস নিতে পারছে, যেটুকুনি সবুজ সেখানে রয়েছে, সেটাকেও যদি নষ্ট করে দেওয়া হয়, তাহলে যেটুকু সবুজ রয়েছে সেটাও যদি চলে যায়, দিল্লি কিন্তু আর ঠিকঠাক করে সুস্থ থাকতে পারবে না, ফার্স্ট থিং। সেকেন্ড যদি বলা হয় যে আমি বায়ুটার কথা বলছিলাম, যে আরাভাল্লি এখানে অবস্থিত হওয়ার কারণেই এই যে রেঞ্জটা, যে মনসুন উইন্ডটা, মনসুন ক্লাউডটা, সেই মনসুন ক্লাউডটা এই পর্যন্ত আসতে পারছে, সিমলা হরিদ্বার এই জায়গা পর্যন্ত যেতে পারছে, এবং এই জায়গা পর্যন্ত কিন্তু মনসুনের এফেক্টটা খুব ভালো মতো হচ্ছে। এবং যদিও এই নদীগুলো পুরোপুরি বরফ গলা জলে পুষ্ট নদী, তা সত্ত্বেও মনসুনের একটা আলাদা এফেক্ট থাকে, যে এফেক্টটা এই নদীগুলোতে একটা আলাদা অ্যাড অন করছে, এই নদীগুলোতে আরো জলের পরিমাণ বাড়াচ্ছে, ঠিক আছে। থার্ড, আরাভাল্লি এমন একটা জায়গা যেখান থেকে, আচ্ছা আরাভাল্লি যে রেঞ্জটা রয়েছে না, আরাভাল্লি রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জটা যদি আরো এক্সটেন্ড করে দিই, তাহলে এইটা যেটা এখন আর দেখা যায় না, জিওলজিক্যাল সোর্স ধরলে তুমি জানতে পারবে এটা আরো এক্সটেন্ড পর্যন্ত ছিল, এবং এটাই গঙ্গা এবং ইন্দাস রিভার সিস্টেমের ডিভাইডার হিসেবে কাজ করত। এখন আর নেই, বাট একটা সময় এটা ছিল, ঠিক আছে। পরবর্তী কথা যদি বলা যায়, আরাভাল্লি দুটো মেইন রিভার, আরাভাল্লি থেকে দুটো মেইন রিভার উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে লুনি, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী লুনি, আর একটা হচ্ছে বানাস, যেটা চম্বলের উপনদী। লুনি, বানাস এই দুটো নদী, যেটা রাজস্থানে, দুটোই রাজস্থানে ইম্পর্টেন্ট নদী, যেটা আরাভাল্লি থেকে উৎপত্তি লাভ করেছে, আরাভাল্লি থেকে প্রবাহিত হচ্ছে, সেই দুটোর কোনো ট্রেস থাকবে না। আরাভাল্লিতে বিভিন্ন সময় যে সিভিলাইজেশন গুলো রয়েছে সেগুলো তো আলাদাভাবে রয়েছে। এরপরের কথাটা যদি বলা হয়, তাহলে আরাভাল্লিতে শুধুই যে আরাভাল্লি ডেজার্টিফিকেশন আটকাচ্ছে, আরাভাল্লি বৃষ্টি আনছে, এগুলো তো আমি প্রাকৃতিক জিনিসের কথা বললাম। চলো শুধু মানুষের কথা কেন বলবো, আরাভাল্লিতে যে জঙ্গলটা রয়েছে সেটা শুধু তো মানুষের নয়, সেখানে প্রচুর জীবজন্তু রয়েছে। আরাভাল্লি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল ইকোসিস্টেমের মধ্যে রয়েছে, যেখানে বায়োডাইভার্সিটি রয়েছে, প্রচুর পরিমাণে বায়োডাইভার্সিটি সেখানে দেখতে পাওয়া যায়। এবং এই যে রেঞ্জটা রয়েছে না, এই যে রেঞ্জটা এখানে রয়েছে, এই রেঞ্জটা, এই যে করিডোরটা রয়েছে, সেটা সেখানকার যে ন্যাচারাল, যে সেখানকার যে অ্যানিমালরা রয়েছে, সেই অ্যানিমালদের যাতায়াতের একটা করিডোর হিসেবে কনসিডার করা হয়। মধ্যখান থেকে যদি পাহাড়গুলো না থাকে, তাহলে তারাও একটা ন্যাচারাল, একটা নর্মাল ভাবে যারা বন জঙ্গল দিয়ে যেমন করে যাচ্ছে, সেটা তারা করতে পারবে না, ঠিক আছে। পরের পয়েন্ট, আরাভাল্লি যদি না থাকে তাহলে কি হচ্ছে, আরাভাল্লি কাজ করে একটা ন্যাচারাল অ্যাকুইফার হিসাবে। বেসিক্যালি তুমি ধরতে পারো যে আরাভাল্লি হচ্ছে একটা স্পঞ্জের মতো জায়গা, সেখানে জল পড়লে জলটাকে সে অ্যাবজর্ব করে নিচ্ছে, গ্রাউন্ড ওয়াটারটাকে রিফিল করছে। আরাভাল্লি যদি না থাকে, গ্রাউন্ড ওয়াটার রিফিল হবে না। যদি এই জায়গাতে পাহাড় না থেকে কংক্রিট হয়ে যায়, তাহলে সেই জায়গাতে কি হচ্ছে, জলটা ভেতরে ঢুকতে পারছে না, পার্কোলেট করতে পারছে না, তাহলে সেই জায়গাতে জলটা দাঁড়িয়ে থাকছে, হয় সেখানে এবার বন্যা হবে অথবা সেখানে খরা হবে, যে কোনো একটা হচ্ছে, কারণ গ্রাউন্ড ওয়াটার রিফিল হচ্ছে না, যেটা অলরেডি হরিয়ানাতে গ্রাউন্ড ওয়াটার রিফিলের সাংঘাতিক অবস্থা। হরিয়ানাতে গাছপালা নেই, যতটা আমাদের ফরেস্ট কভার থাকার কথা, সেই তুলনায় 33% থাকার কথা, এখানে অ্যাপ্রক্সিমেটলি 3 রয়েছে। তো সেই জায়গাতে বনভূমি পরিমাণ কম, গ্রাউন্ড ওয়াটার রিফিল সেখানে অলমোস্ট হচ্ছে না, তারপরও আরাভাল্লিতে খনন কার্য চলেই যাচ্ছে। তো এতগুলো দিক থেকে যদি বলা যায়, আরাভাল্লি আমাদের হেল্প করছে। এবারে আসছি যে কেন, মানে অল অফ এ সাডেন আরাভাল্লি নিয়ে এত কথা কেন হচ্ছে, কি ঘটেছে। তো এইটা যদি কি ঘটেছে বলা যায়, তাহলে সমস্ত কিছুতে অনেক আগেকার একটু দিকে যেতে হবে। আরাভাল্লিতে টোটাল এই 3টে রাজ্য এবং একটা ইউটি আরাভাল্লির এর মধ্যে রয়েছে। এই ঘটনাটা আজকের নয়, এই ঘটনাটা বেসিক্যালি একদমই আজকের নয়, এটা 1980 থেকে 1990 এই সময়কার ঘটনার কথা বলছি। সেই সময় না গোল্ড রাশ হতো। গোল্ড রাশটা কি, গোল্ড রাশটা হচ্ছে
কিছু মানুষ একটা জায়গায় যেত, গোল্ড কিনতো, গোল্ডের দামটাকে বাড়িয়ে নিত, গোল্ড কিনে তুলে রাখতো, গোল্ডের দামটা বেড়ে যেত, তারপর তারা সেটাকে বিক্রি করতো, এটাকে গোল্ড রাশ বলা হয়। 1990s এর সময়, এর পরবর্তী সময় যেটা হলো সেটা হয়ে গেল স্টোন রাশ। তার মানে কি, এই যে 1990 এর দশক যেটা হলো, সেই দশকটাতে সবাই স্টোন রাশের পেছনে গেল, মানে মাইনিং এর পেছনে গেল। বেসিক্যালি তারা কোনো জায়গা দেখলো, সেই জায়গা থেকে মাইন করে সেখান থেকে স্টোন, বিল্ডিং স্টোন, মিনারেলস সেগুলোকে খনন করে আনলো এবং তারা বাড়ি ঘরদর তৈরি করতে থাকলো। এবার এইটাকে তোমরা গোল্ড রাশ তো না, স্টোন রাশ বলতে পারো। ওই জায়গাটাকে, স্টোন ফোনটাকে তুলে নিয়ে জায়গার দামটাকে বাড়িয়ে দিল। এবার স্টোন গুলোকে তুলে নিয়ে, বিল্ডিং স্টোন, মেটেরিয়াল এগুলোকে তুলে নিয়ে কোথা থেকে তুলবে, কোথা থেকে জিনিসগুলো পাবে? একমাত্র জায়গা আরাবল্লী। স্টোন রাশ এলো এবং এটা আরাবল্লী থেকে তারা স্টোন গুলোকে নিল ইল্লিগাল ভাবে। যখনই ইল্লিগাল ভাবে মাইনিং শুরু হলো, যখনই মাইনিং মাফিয়া ইল্লিগাল ভাবে মাইনিং শুরু হলো, প্রথম 1992-তে আর সুপ্রিম কোর্ট আরাবল্লীকে একটা ইকোলজিক্যাল সেন্সিটিভ জায়গা বলে ডিক্লেয়ার করলো। প্রথম 1992-তে সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করলো আরাবল্লী হচ্ছে একটা ইকোলজিক্যাল সেন্সিটিভ জায়গা। ঠিক আছে, ডিক্লেয়ার করলো, তাতে কার কি? চোরের তো কিছু যায় আসে না, যারা চুরি করছে তাদের তো কিছু যায় আসে না। তারা ভাবছে আমি চুরি করছি, ঠিক আছে, আমি তো এটাই নিচ্ছি, আমি একটু চুরি করছি, আমি একটু বড়লোক হবো। তারা সেখানে মাইনিং চালু রাখলো ইল্লিগাল ভাবে মাইনিং চালু রাখলো। 1996 পরবর্তী সময় ইল্লিগাল ভাবে মাইনিং চালু থাকার জন্য আরাবল্লীকে কেন্দ্র করে, যদি আরাবল্লী হয়, আরাবল্লীকে কেন্দ্র করে 2 থেকে 5 কিলোমিটার পর্যন্ত বাফার জোন ডিক্লেয়ার করলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বললো 2 থেকে 5 কিলোমিটার পর্যন্ত কেউ যেতে পারবে না, সেটা বাফার জোন হিসেবে থাকবে। ঠিক আছে, বাট তাতে কার কি এসে গেল? ইল্লিগাল মাইনিং সমস্তটা চলতেই থাকলো এবং এত লেভেলে চলতে থাকলো যে হরিয়ানা, রাজস্থান এই জায়গাগুলোতে পাহাড় পর পাহাড় গায়েব হয়ে যেতে থাকলো। এতটা লেভেলের ইল্লিগাল মাইনিং হতে থাকলো। এই ইল্লিগাল মাইনিং এ কার কে মদত দিয়েছে, কোন কোন সরকার কি করছে সেদিকে আমি যাচ্ছি না, বাট ইল্লিগাল মাইনিং হয়েছে, সবার সামনে হয়েছে। 2002 সালে, এর পরবর্তী সময় 2002 সালে সুপ্রিম কোর্ট অর্ডার দিল স্টপ মাইনিং, কোনো মাইনিং হবে না এতে। আরাবল্লীতে কোনো মাইনিং হওয়ার সম্ভাবনা নেই, কারণ আরাবল্লী সেন্সিটিভ জায়গা, বাফার জোন করে দেখা গেছে হচ্ছে না, তো আরাবল্লীতে মাইনিং থামিয়ে দেওয়া হলো। এই সময় আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছিলাম রাজস্থানে রিপোর্ট এসেছিল, রাজস্থানে 128 হিলস এর মধ্যে 31 হিলস নেই, পাহাড় নেই। এত লেভেলে মাইনিং করা হয়েছে, ইল্লিগাল ভাবে এত লেভেলে মাইনিং করা হয়েছে যে পাহাড় গায়েব হয়ে গেছে রাজস্থানে। এবং এই যে স্টপ মাইনিং, সেই সময় 2002-3 এরকম সময় রাজস্থান এবং হরিয়ানায় সমস্ত জায়গাতে মাইনিংটাকে পুরোটাকে বন্ধ করে দেওয়া হলো। এবার খুব স্ট্রিক্টলি মাইনিংটাকে স্টপ করে দেওয়া হয়েছে স্ট্রিক্টলি। এবার কি করা হবে? এবার করা হচ্ছে, ঠিক আছে, যে জায়গাটা হয়ে গেছে, বাকি জায়গাগুলোতে যারা এই মাইনিং মাফিয়াতে যারা যুক্ত, তারা ফার্ম হাউস তৈরি করলো। ঠিক আছে, ফার্ম হাউস তৈরি করলো। এই ফার্ম হাউসটাও যেটা তৈরি করলো সেটাও তো আরাবল্লীর জায়গাতেই, সেখানকার ইকোসিস্টেমটা তো নষ্ট হচ্ছে, সেখানকার ইকোসিস্টেম, সেখানকার বায়োডাইভার্সিটি সমস্ত জিনিস নষ্ট হচ্ছে। সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেটাকেও এবার স্টপ করার আদেশ এলো। ঠিক আছে, এবার জায়গাটা এমন জায়গায় চলে গেল যে এরকম তো হতে পারে না যে রাজস্থান বলছে আচ্ছা এটা আরাবল্লী, এটা কোনো ফরেস্ট ডিপার্টমেন্টের রুলের আন্ডারে যাচ্ছে না, আমরা এই জায়গাতে খনন করে বা এই জায়গাটার গাছটা কেটে আমরা করতে পারি কারণ এটা আরাবল্লী নয়। গুজরাট বলছে আমরা এই জায়গাটাতে করতে পারেন কারণ এটা আরাবল্লী নয়। তো আরাবল্লীর বিভিন্ন রাজ্য বিভিন্ন তাদের স্বার্থ সিদ্ধির জন্য ডেফিনেশন দিচ্ছে, সেটা তো হয় না। এবার এখানে এলো সেই কথা টুইস্টটা। সুপ্রিম কোর্ট বলল একটা ডেফিনেশন বলো, যে ডেফিনেশন ওয়াইজ আরাবল্লীকে আমরা চিনবো, যেটাকে সবাই মানবে। কি ডেফিনেশন এলো? ডেফিনেশনটা কি এলো? ডেফিনেশনটা এলো যে জায়গাটা তার পার্শ্ববর্তী অঞ্চলের থেকে 100 মিটার পর্যন্ত, 100 মিটারের বেশি উঁচু, সেটাকে কনসিডার করা হবে অ্যাজ আরাবল্লী, বাকি জায়গাটা কনসিডার করা হবে না অ্যাজ আরাবল্লী। এবং শুধু এইটুকুনি নয়, দুরকম রুল এলো, একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল। এবং
হরাইজন্টাল রুলের মধ্যে এলো যে দুটো পাহাড়ের মধ্যে যদি 500 মিটারের বেশি গ্যাপ থাকে তাহলে সেটাও কনসিডার করা হবে না অ্যাজ আরাভাল্লি রেঞ্জ। এই রুল ওয়াইজ আরাভাল্লির 12,081টা পাহাড়ের মধ্যে 11,033টা পাহাড় পড়ছেই না। তাহলে এই 11,033টা পাহাড় এখন একদম আনগার্ডেড হয়ে গেল। এটা আরাভাল্লি পাহাড় নয়, তার মানে এখানে সুপ্রিম কোর্টের রুল খাটবে না। এটা আরাভাল্লি হিল যেহেতু নয়, তাই জন্য বন দপ্তরের যে রুলটা সেটাও এটার মধ্যে আসবে না। তো এখানকার গাছগুলোকে কাটা যেতেই পারে, এখানকার যে পাহাড় রয়েছে সেখান থেকে মাইনিং করা যেতেই পারে, কারণ সেটা তো হিল নয়, সেটা তো ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ছে না। তো এতগুলো জিনিস পুরোটা একদম আনগার্ডেড হয়ে গেল এবং বর্তমানে সেটাই কিন্তু চলছে। যদি সুপ্রিম কোর্টের এই রুলটাই প্রযোজ্য থাকে তাহলে এতটা হিলস আর থাকছে না, এগুলোকে হিল বলা যাচ্ছে না। এবার তুমি একটা জিনিস ভাবো, আমি যেটা বলছি না কথার প্যাচে জিনিসটা হয়েছে, নর্মালি 100 মিটার আমরা কোথা থেকে কনসিডার করি? সব জায়গাতে 100 মিটার উচ্চতা, উচ্চতা বললে কি করা হয়? মিন সি লেভেল থেকে উচ্চতা বলা হয়। মিন সি লেভেল থেকে উচ্চতা কত? বাট এখানে কথার প্যাচে কি রয়েছে? পার্শ্ববর্তী অঞ্চলের থেকে 100 মিটার বেশি উচ্চতা হতে হবে। এবার ধরো আমি চাইছি এই হিলটাকে, আমি এই জায়গাটাকে মাইনিং করব, তাহলে আমাকে এই জায়গা থেকে মাপতে হবে 100 কিনা। আমি একটা অসাধু ব্যবসায়ী, আমি একটা মানে একদম পুরো অসাধু ব্যবসায়ের মধ্যে যাচ্ছি, মাইনিং মাফিয়ার মধ্যে আসছি। আমি কি করলাম? আমি কোনো রাতের অন্ধকারে কোনো একটা জায়গা থেকে মাটি নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এই জায়গাটাকে এত দূর পর্যন্ত ভর্তি করে দিলাম। রাতের অন্ধকারে এই জায়গাটাতে মাটি নিয়ে এসে ভর্তি করে দিলাম। এবার আমাকে মাপতে হবে এখান থেকে এইটুকু, এইটুকু দেখছি আমার 100 মিটার তো হচ্ছে না, তাহলে এটা পাহাড় নয়, এটাকে ভাঙো। বুঝতে পারলে? এই জিনিসটা করা হচ্ছে। আমি আরেকবার বলছি, নর্মাল যদি আমি দেখি যে এইটার হাইট কত, এখান থেকে আমাকে মাপতে হচ্ছে, আমি মেপে দেখছি এটার হাইট হচ্ছে 110, ঠিক আছে? আমি ভাবছি এই জায়গাটাকে আমাকে মাইনিং করতে হবে। আমি কি করলাম? আমি মাটি নিয়ে আসলাম, মাটি নিয়ে এসে এই জায়গাটাকে ফিল করে দিলাম, এই জায়গাটা পুরো ফিল করে দিলাম। এবার আমি মাপছি এখান থেকে এইটুকু মাপলে আমার মাপটা কত হচ্ছে? 90 হচ্ছে। আরাভাল্লি নয়, এটা আরাভাল্লি রেঞ্জ নয়, এটাকে আমি খুঁড়তেই পারবো। সুপ্রিম কোর্ট তো বলেইছে এটাকে তো আমি মাইনিং করতেই পারবো, এটা আরাভাল্লি নয়। এখানকার গাছ তো আমি কাটতেই পারবো, এটা আরাভাল্লি নয়। এবং এইভাবেই এতটা পাহাড় আনগার্ডেড হয়ে যাচ্ছে। আরাভাল্লি যদি না থাকে, উত্তর ভারতের যে সমভূমি রয়েছে, নর্থ ইন্ডিয়া পুরো ডিস্ট্রয় হয়ে যাবে, কারণ সেখানে ইকোলজিক্যাল ডিজাস্টার আসতে চলেছে। তোমরা এই বিষয়ে কি মনে করছো? তোমরা কি চাইছো? যদি মনে করো যে আরাভাল্লির এই যে রুলটা সেটা চেঞ্জ হওয়া দরকার, সেটা ঠিক নয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেভ আরাভাল্লি #সেভ আরাভাল্লি লিখে যাও। যদি মনে হয় এই ধরনের সেশন ভালো লাগছে তাহলে অবশ্যই ভাবে লিঙ্কটাকে একটুখানি শেয়ার করে দিও। তার কারণ আজকেরটা কোনো অন্য কিছু না, বাট আজকেরটা স্প্রেড হওয়া দরকার, আজকের এই নিউজটা স্প্রেড হওয়া দরকার। তো অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে সেভ আরাভাল্লি লিখো এবং এই সেশনটাকে একটুখানি লাইক এন্ড শেয়ার করে দিও। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট সেশনে।